আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল ধরবো। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকবো। এর কারণ হলো আমার রাজনীতির শুরুটা এই দল থেকে। এখন এই দলের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। তো মানুষের জীবনে জন্ম রয়েছে, মৃত্যু রয়েছে, পিতা মাতা রয়েছে, যা কিছু রয়েছে। তোদের উপর রাজনৈতিক জীবনটা এটা বিরাট। এখন এই দলের জন্য যে কর্মকাণ্ডগুলো করেছে সেটা তো আমি কখনো ভুলতে পারবো না। আমি আমার সময়ের প্রয়োজনে দলটা ছেড়ে আসছি, কিন্তু আমার দ্বারা এই দলের কখনো কোনো ক্ষতি হবে এটি আমি কখনোই করবো না। আমি আমার যে দলে আসছি সেই দলের উপকারের জন্য সবকিছু করব, কিন্তু এই দলের ক্ষতির জন্য আমার পক্ষে কখনো কোনো কিছু করা সম্ভব না। এটাই আওয়ামী লীগকে মিস করার একটা ব্যাপার। কিন্তু এর অর্থ এই নয় যে আবার আমি আওয়ামী লীগকে কখনো ফেরত যাবো। এখন ডোনাল্ড ট্রাম্প একসময় ডেমোক্র্যাট ছিলেন, এখন সময়ের প্রয়োজনে তিনি রিপাবলিকান হয়ে আসছেন। আবার অনেক বড় বড় মার্কিন যারা রাজনীতি করেছেন, ইভেন রোনাল্ড রিগান, তিনি 3বার করে দল পরিবর্তন করেছেন। একবার রিপাবলিকান হয়েছেন, আবার ডেমোক্রেট গেছেন, আবার রিপাবলিকান প্রেসিডেন্ট হয়েছেন। তো সময়ের প্রয়োজনে আপনি যেখানে ইচ্ছে সেখানে যাবেন। এটা রাজনীতিতে সমালোচিত হয় না যদি আপনি সফল হন। এখন আমি যদি কখনো অনাগত দিনে সফল হই, তখন সবাই বলবে যে সে একটা উপযুক্ত কাজ করেছে। আর যদি আমি ব্যর্থ হই, তখন সবাই বলবে যে আওয়ামী লীগ ছাড়া তার জন্য বিরাট ভুল হয়েছে, কেন সে বিএনপিতে গেল। এই ঘটনাটা এটা জীবনের সবকিছু নির্ভর করবে সফলতার উপর। আর সফল না হলে যে সমালোচনাগুলো রয়েছে এগুলো মেনে নিতে হবে, এবং এটা আমি মেনে নিতে প্রস্তুত না। আওয়ামী লীগে ফিরে যাওয়ার জন্য কোনো চেষ্টা তো প্রশ্নই আসে না। কখনো চেষ্টা করব না, ফিরে যাব না। তবে হ্যাঁ, যদি কখনো আজ বিপদে যদি আওয়ামী লীগ কখনো পড়ে, আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল ধরবো। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার মধুমেহ পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য আওয়ামী লীগে উবের চা যদি পশ্চিমে উঠে, তবু আমি আওয়ামী লীগে যাবো না। বুঝতে পারছেন কথাটা? কিন্তু আওয়ামী লীগ যদি কখনো মনে করে যে তার অফিস খোলার লোক নাই, অর্থাৎ এখন বিএনপি যে বিপদে পড়ছে, আমি কিন্তু বিএনপির মধুমেহ খাওয়ার জন্য আসিনি। বিএনপির বিপদের সময়, কঠিনতম বিপদের সময় বিএনপিতে আসছি এবং বিএনপিতে টিকে আছি। আমি যে কাজটা করছি, এখন আপনি বলেন তো, এই যে আমি বুদ্ধিবৃত্তিক লেভেলে রাজপথে যদি আমি একটা বক্তব্য দিতাম প্রেস ক্লাবে, সেই বক্তব্য কয়জন লোক শুনতো? 50 জন, 60 জন, 100 জন। বিএনপির কোন নেতার বক্তব্য? আমার যে বক্তব্য, প্রতি মাসে 1 কোটি লোক আমার বক্তব্য দেখে। এভরি মান্থ আমার নিজস্ব চ্যানেলে 1 কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে। এখন বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার যে রাজপথে সে সারাদিন বক্তব্য দেয়, প্রতি মাসে তার 5 লাখ লোক তার বক্তব্য শুনে। অথবা এমন একজন লোক দেখান, আমি একটা লেখালেখি পত্রিকায় অন্তত পক্ষে 50 থেকে 60 লাখ লোক প্রতি সপ্তাহে এই লেখাটা পড়ে। ফাইন্ড এনি বিএনপি লিডার, আওয়ামী লীগ লিডার, এনি পলিটিক্যাল লিডার ইন বাংলাদেশে, একজন পলিটিক্যাল লিডার বের করেন যে সে একটা পত্রিকায় কলাম লেখে এবং তার কলাম 50 লাখ লোক বাংলাদেশে পড়ে। দেখাতে পারবেন না। তো যার জন্য আমি যে কাজটা করছি, তাদেরকে বলেন তো বাংলাদেশে যে গোলাম মোল্লা রনির মতো একটা কলাম লেখেন, তার মতো ইউটিউবে একটা বক্তব্য দেন, তার মতো গিয়ে সভা সমিতি সেমিনারে একটা বক্তব্য দেন, বক্তব্য দিয়ে এইভাবে অফিসে সুন্দরভাবে বসে থাকেন। তো 1 ঘন্টা বসে থাকতে বলেন তো আমার মতো। আমি যে ইউটিউবে যে কন্টেন্ট গুলো করি, এরকম একটা কন্টেন্ট তৈরি করে বিএনপি বা আওয়ামী লীগের একটা লোককে 1 ঘন্টা তাদের অফিসে বসতে বলেন, সোজা হয়ে বসতে পারবে না। তো আমি যে কাজটা করছি, আমি আমার কাজটা, আমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, আমি সেই কাজ করছি। রাজপথের কাজ ইশরাক যেটা করতে পারছে, তারপর মির্জা ফখরুল সাহেব যেটা করতে পারছেন, মির্জা আব্বাস যেটা করতে পারছেন, আল্লাহ তাদেরকে ওই কোয়ালিটি দেওয়ার যোগ্যতা তৈরি করেছেন, ফলে তারা ওই কাজ করছে। আর আমি যে কাজটা করছি, এটা আল্লাহ আমাকে এই যোগ্যতা দিয়েছেন, আমি এই কাজ করছি। শাহবাগের যারা ভিক্ষুক, এরাও এসে তার বাসার সামনে ঘেরাও করে তার বাসায় আন্দোলন করবে। যন্ত্রবর্তী সরকার সেখানে 15 দিনও অতিবাহিত হলো না। সেই সরকারের কাছে অনেকগুলো প্রত্যাশার কথা, যেগুলো হওয়া দরকার, সংস্কার কত দূর, সেই সংস্কারের জায়গায় তাদের যে কাজগুলো একটু এগিয়েছে, সেগুলোও কি আপনি কাজ বলে মনে করছেন না? যে প্রিন্স ভাই যেমন বলেছে যে প্রশাসনের যে বিষয়গুলো, পুলিশ বাহিনীকে তারা ফিরতে বলেছে, অনেক পুলিশকে রদবদল করতেছে, প্রশাসন রদবদল, বিচার বিভাগ রদবদল, এই বিষয়গুলো কি আপনি মনে করছেন না সংস্কারের অংশ? এগুলো সবই আইওয়াশ। এতে কোনো পুলিশের যে রদবদল হচ্ছে, আপনি দেখুন তো পুলিশের রদবদলের যে ছায়া গত 3 দিনে, আজকের এই অনুষ্ঠান করছি, আপনি দেখেন তো গত 3 দিন যাবত এই কাজ হচ্ছে। আজকে 3 জন এডিশনাল আইজি কে অবসরে পাঠানো হলো, অনেকগুলো ডিআইজি কে স্থানাচ্যুত করা হলো, নতুন নতুন লোক নিয়োগ হলো। এখন এর ফলে দেখুন তো কোন থানার গেট খুলেছে কিনা,
কোনো রাস্তায় মানে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে কিনা, পুলিশের মোরাল ক্যারেজ মানে সাহসটা বেড়েছে, না উল্টো পুলিশের মধ্যে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে? একটু গিয়ে খোঁজ নিয়ে দেখে আসেন পুলিশ হেডকোয়ার্টার, মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার এবং থানাগুলোতে। আননেসেসারি আশা করতে লাভ নাই। এরপর আপনি সচিবালয়ে নতুন 4জন না 5জন সচিব নিয়োগ করা হয়েছে, সেখানে দারুণ টানাপোড়েন হচ্ছে। জামাতের লোক তাদের পছন্দের কর্মকর্তাদের ঢুকানোর জন্য চেষ্টা করছে। বিএনপির যারা কর্মকর্তা আছেন তারা সেই একবার অফিসার্স ক্লাব দখল করার জন্য যাচ্ছেন, একবার সচিবালয়ে কে পোস্টগুলোতে তাদের পছন্দের লোকদেরকে বসানোর চেষ্টা করছেন। তারা বঞ্চিত বলে দাবি করে যাচ্ছেন, দাবি করে যাচ্ছেন। এবং এই কাজগুলো করার ফলে এই কাজগুলো আবার তাদেরকে তাড়ানোর জন্য মানে আবার সরকার দলের গ্রুপ কাউন্টার যারা আছে তারাও অফিসার্স ক্লাবে বৈঠক করবেন, আবার সেখানে তাদেরকে তাড়ানোর জন্য ছাত্ররা গিয়ে উপস্থিত। এখন এই কর্মকাণ্ডগুলো সিভিল সার্ভিসে কতটুকু ইতিবাচক নেতিবাচক ধারণা তৈরি করেছে এটা বোঝার জন্য আপনাকে প্রত্যন্ত অঞ্চলের যে কোনো একটা ডিসি অফিস বা যে কোনো একটা ইউনো অফিসে দেখেন যে ফাইল কিভাবে নড়ছে। আমার 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 নেতিবাচক কথা বলার দরকার নেই। এরপরে আপনি বাজারে গিয়ে দেখেন, রাতে কারণ বাজারে গিয়ে দেখেন আজ থেকে 3 মাস আগে কতগুলো ট্রাক ওখানে আসতো মাল লোড করার জন্য, আনলোড করার জন্য, আর আজকে রাতে কয়টি ট্রাক আসছে, কত সরবরাহ ব্যবস্থা হচ্ছে, লোকজন বাইং ক্যাপাসিটি কিভাবে হচ্ছে। এই সময়ের মধ্যে এই যে ব্যাংকের পরিচালনা পরিষদ বাদ হচ্ছে, পুরোনোরা চলে যাচ্ছে, নতুনগুলো দখল করা হচ্ছে। এর বাইরে ব্যাংকিং সেক্টরে এমন কি হয়েছে যার ফলে লোকজন এখন বাসা থেকে টাকা যে তারা সরিয়ে রেখেছিল, ভোল্টে রেখেছিল নগদ টাকা, যে ব্যাংক যে কোনো সময় যে কোনো ব্যাংক বসে যেতে পারে, তারা বিশ্বাস স্থাপন করে ব্যাংকে আবার নতুন আমানত বাড়িয়েছে। এরকম একটা উদাহরণ আপনি দেখান। সেই সময়টা কি এখনো মানে এসেছে যে এখনো পর্যাপ্ত? প্রথমত আপনি দেখেন যারা মানে যেটা বোয়াল মাছ হয়ে যার জন্ম হয়, ও বোয়াল মাছ হয়েই ওর জন্ম হয়। কোনোদিন কোনো যাকে বলে বুজুরি ট্যাংরা, ও কখনো খেয়ে দিয়ে কখনো বোয়াল মাছ হতে পারে না বা আড় মাছ হতে পারে না, ওর জন্মই হয় ওভাবে। কোনো পুঁটি মাছ জীবনে কখনো রুই কাতলা হয় না। নেপোলিয়ন বোনাপার্ট যেদিন ক্যাপ্টেন হিসাবে একটা লাভ দিয়েছিলেন, ওই দিনই সবাই বুঝেছিল যে সে ইউরোপের বাদশা হবে। যেদিন জন্ম হয়েছিল পৃথিবীতে আলেকজান্ডার দ্য গ্রেটের, সারা পৃথিবীতে খবর হয়ে গেছিল, আপনি পড়ে দেখলেন আলেকজান্ডার ইতিহাসে। তার মাকে যেদিন গর্ভে আসছে ওই দিন থেকে স্বপ্ন দেখানো হচ্ছিল যে তুমি একটা অতি আশ্চর্য সন্তান জন্ম দিচ্ছ। তো এই পৃথিবীতে ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন সেই দিন সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। করে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া। তো এখন এই সরকার যেদিন শপথ নেবেন ওই দিনই বোঝা গিয়েছে যে এই সরকারের ভবিষ্যৎ কি। একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জাতি অধীর আগ্রহে 72 ঘন্টা বসেছিলাম তাকে বরণ করার জন্য। তিনি যদি গণঅভ্যুত্থানের নায়ক হতেন, 5 তারিখ সকালবেলা সমস্ত কাজকর্ম বন্ধ করে স্পেশাল চার্টার্ড প্লেন নিয়ে সে মানে ওই ইরাকে বলতেন যে ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতেন যে তোমার এখানে বসে বসে অলিম্পিক খেলা দেখার চাইতে আমার বাংলাদেশের রক্ত ঝরছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো নাও নিড টু গো, আমাকে তোমাদের সবচেয়ে দ্রুতগামী একটা বিমান দাও যদি তোমার বন্ধু হও। এখন আমাকে যেতে হবে, আমার ছেলেরা আমাকে চাচ্ছে এবং আমাকে এখন বাংলাদেশে যেতে হবে। তখন তিনি হতেন অভ্যুত্থানের নায়ক। দ্বিতীয়ত হলো তিনি তো অভ্যুত্থানের নায়ক দাবি করেননি, এসেই বলেছেন যে ছাত্র জনতা নায়ক যে দাবি করেননি, অথচ আপনি বলেছেন যে আমি যদি কাজ না করতে পারি চলে যাবো, এটিও কিন্তু রনি ভাই বলেছেন। না, ফার্স্ট থিং হলো যে তা আমার এরকম একটা অসহায় দুর্বল লোকের দরকার কি? আমার তো নায়ক হলো এরকম নায়ক দরকার যাকে দেখলে অন্যায়কারীদের বুকে কম্পন শুরু হয়ে যাবে। প্রতিদিন আমার তো মনে হয় যে আর কয়েকদিন পরে এই শাহবাগের যারা ভিক্ষুক এরাও এসে তার বাসার সামনে ঘেরাও করে তার বাসায় আন্দোলন করবে। এই এখন প্রতিদিন আমি আসার সময় একটা ড্রাইভার বলতেছে যে স্যার কি হলো দেশে, আমি একটা স্ট্যাটাস দিচ্ছি, স্যার কি হলো দেশে। প্রতিদিন প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে এইভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুরো রাস্তায় জ্যাম হয়ে যায় এবং আপনার এখানে আসতে আমার 2 ঘন্টা সময় লাগছে। তো এখন প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর বাসা প্রতিদিন ঘেরাও করবে। সচিবালয়ের প্রাণ কেন্দ্রে যে কোনো লোক যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো লোক, এবং সেখানে গিয়ে একজন মন্ত্রীকে রাস্তায় নামায় আনতে পারে। এটা আসলে অ্যাডমিনিস্ট্রেশন নয়। আওয়ামী লীগের সঙ্গে আপনার এখন দূরত্বটা আসলে কতটা? না, আমি এখন দূরত্বটা আপনি অন্য দল করেন, অন্য দলে যোগ দিয়েছেন, কিন্তু দূরত্বটা কতটা? ব্যাপারটা হলো শুনেন, আওয়ামী লীগের সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে।
এমন কোনো লোক নাই আওয়ামী লীগের যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই, যত পাওয়ারফুল টক টু লো প্রধানমন্ত্রীর সব উপদেষ্টার সঙ্গেও এভরিবডির সাথে আমার ভালো সম্পর্ক আছে। উপদেষ্টার সাথে জিজ্ঞেস করছে। হ্যাঁ, মানে একজন দুজন উপদেষ্টার সাথে, কিন্তু মানে এমন কোনো উপদেষ্টা নাই যার সাথে শত্রুতা আছে বা আছে। কিন্তু আমি দল করি বিএনপি এবং বিএনপিকে পারপাস সার্ভ করি, এবং আগামীতে বিএনপি যদি ইলেকশন করার আমার স্কোপ আসে তাহলে আমি বিএনপির হয়ে ইলেকশন বিএনপি কি আপনাকে নমিনেশন দেবে, মানে আশ্বাস পেয়েছেন কোথা থেকে? লন্ডন কিংবা গুলশানে তো এখন বেগম জিয়া তো অনেকটাই আপনাকে বলি, আমি শুনেন, আমি বিএনপির একজন নীতি নির্ধারণী, অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে বলছি। এখানে দলের আপনারা যাদেরকে দেখেন, সেটা প্রেসিডেন্ট মেম্বার হোক কিংবা মির্জা ফখরুল সাহেব হোক, দলের নীতি নির্ধারণে গোলাম মোল্লা রনির গুরুত্ব তাদের কারোর চেয়ে কোনো অংশে কম নয়। আপনার এই টেলিভিশনে বলে গেলাম, এটা দুদু সাহেব বলতে পারবে না, আলাল সাহেব বলতে পারবে না। বিএনপির আমার পজিশন এমন জায়গায়, বিএনপির নীতি নির্ধারণীর জায়গাতে বাংলাদেশে যারা শীর্ষ পর্যায়ে আছে তারা কেউ বলতে পারবে না গোলাম মোল্লা রনি তাদের চেয়ে অগুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? ফলে আমার মনোনয়ন নিয়ে আপনার যে প্রশ্ন করাটা, এই প্রশ্নটা জাস্ট অফ রাখেন, মানে এটা এই পর্যায়ে নেই। তো যার জন্য বিএনপির ভালোর সঙ্গে আমি জড়িত, মন্দের সঙ্গেও আমি জড়িত। বিএনপির দুঃসময়ে আমি এসেছি। আওয়ামী লীগের ফেরার রাস্তা কি সিল করে ফেলছেন? না, আওয়ামী লীগের ফেরার রাস্তা ছিল, আমি একটা টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগের দুঃসময়টাতে আমি ছিলাম, আমার পরিবার ছিল। 75 15 আগস্টের পরে উই আর মাস সাফারার, আমাদের পরিবারে ভীষণ রকম আমরা সাফার করেছি। আবার আওয়ামী লীগের দুঃসময়টাতে যখন খুব খারাপ সময়, ধরেন 2001 সন থেকে খুব খারাপ সময়, তখন আমি আওয়ামী লীগের যে কজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিল, আমি তাদের মধ্যে অন্যতম। এখন যারা হাজার কোটি টাকার মালিক করে, তারা এমন অনেক লোক মাত্র 1.5-2 হাজার টাকার জন্য আমার অফিসে গেছে, আমি বললে আপনি অবাক হয়ে যাবেন। ওই সময়টাতে আই হ্যাভ এ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য পার্টি। ফলে এই দলের সাথে আমার যে সম্পর্কটা, এটা আত্মিক সম্পর্ক, এটি কোনো অস্বীকার করার ব্যাপার। আর বিএনপিটা হলো, আমি যখন খুব অবমাননাকর পরিস্থিতিতে পড়েছি, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি, তখন বিএনপি আমাকে আশ্রয় দিয়েছে। আমার কোনো ওয়ে নাই বিএনপির অকৃতজ্ঞ হওয়ার। একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেলছি। শিওর, প্লিজ। মানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় রাজনৈতিক দল, কিন্তু আদর্শিক জায়গাটা অনেক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জায়গাটা আপনি ব্যক্তি হিসেবে কিভাবে ওভারকাম করেন? আমি এখন পর্যন্ত আসলে কোনো দ্বন্দ্বের যে জায়গাটা, সেটা ওইভাবে দেখি না। উভয় দলই ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরকে যতটা মিথ্যা আরোপ করা যায়, একে অপরকে যতটা দোষারোপ করা যায়, যতটা প্যারালাইজড করা যায়, এই জিনিসগুলো উভয় দলই সুকৌশলে করে। কিন্তু খুব বেশি ফান্ডামেন্টাল, যেমন বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ, এটা নিয়ে উভয় দলের মধ্যে খুব বেশি ফান্ডামেন্টাল প্রবলেম নেই, বা এটা মানুষ জানতেও চায় না। অথবা একটা দল দেখা গেল জামাত ইসলামীকে, দৃশ্যত অস্বস্তির কিছু না নেই। না, যে একটা দল যেমন ওরা জামাতকে খুব দিচ্ছে, ইসলামাইজেশন করছে, আবার এরা জাকির পার্টিকে নিয়ে ঘুরছে।